আমরা লাস্ট বৃহস্পতিবার দেখলাম যে মার্কেট তার অল টাইম হাইকে হিট করেছে এবং তার উপরে ট্রেড করছে, যদিও সেদিন মার্কেট কিছুটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে এবং অল টাইম হাইয়ের নিচেই কিন্তু ক্লোজিং দেয়। এবং শুক্রবারে দেখলাম যে মার্কেট তার অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে, কিন্তু তাও আমরা রেড ক্যান্ডেলে ক্লোজিং দেখতে পেলাম। তাহলে পরপর দুটো রেড ক্যান্ডেল মার্কেট ক্লোজিং দিল, তার মানে কি অল টাইম হাই থেকে আবারও বড় ক্র্যাশ আসবে, নাকি এখান থেকে আবারও নতুন অল টাইম হাইয়ের জন্য যাত্রা শুরু করবে মার্কেট? তো চলুন আজকের ভিডিওতে আমরা ইন ডেপথ ডিসকাস করব যে এরপরে আমরা মার্কেটের র্যালি কীরকম এক্সপেক্ট করতে পারি। মার্কেট কি এখান থেকে একটু ভোলাটাইল হয়ে যাবে, এখান থেকে একটু নিচে পড়বে, নাকি এরপরে ডাইরেক্টলি 30,000-এর র্যালি আমরা দেখতে পারি, মানে 30,000-এর আগে মার্কেট আর থামবেই না। আর তার সাথে আমরা সেক্টর স্পেসিফিক স্টকস নিয়েও ডিসকাস করবো যে কোন কোন সেক্টরে এখন ভালো অপরচুনিটি রয়েছে এবং কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করলে আপনি প্রফিট গেইন করতে পারবেন। তো চলুন মার্কেটের বুল র্যালি ইন ডেপথ আমরা অ্যানালাইজ করবো এবং তার সাথে সাথে যেটা আপনাদের ফেভারিট, আমি আপনাদের স্টকস নিয়েও আলোচনা করব। সেই স্টকসগুলো নিয়ে আলোচনা করবো যেটা গত সপ্তাহের ভিডিওতে আমরা কমেন্টে জানিয়েছেন এবং সেখান থেকে আমি বেশ কিছু কমেন্টস পিক করেছি এবং সেখান থেকে আমি স্টক নিয়েছি। সেই স্টকগুলো নিয়ে আজকের ভিডিওতে ইন ডেপথ আমরা অ্যানালাইজ করবো। তো চলুন বেশি সময় না নিয়ে আমরা আজকের ভিডিওর ফার্স্ট পার্ট ডিসকাস করি, যেখানে আমরা আলোচনা করবো যে মার্কেট আগামী দিনে কোথায় এক্সপেক্ট আমরা করতে পারি। 30,000-এর র্যালি কি ডাইরেক্টলি পেতে পারি, নাকি এখান থেকে মার্কেট একটু ভোলাটাইল হয়ে যাবে? তো চলুন এর জন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। তো চলুন এটা আমরা নিফটি ফিফটি ডেলি চার্ট ওপেন করে নিয়েছি। তো দেখুন এখানে আমরা যেই অল টাইম হাই সেটাকে আমরা মার্ক করে নিয়েছি এবং সেখানে দেখুন যে এক্স্যাক্টলি লাস্ট বৃহস্পতিবার আমরা কি দেখতে পেলাম যে সেই অল টাইম হাইয়ের উপরে গেছিলো, মানে যে 26,277 লেভেল, তার উপরে মোটামুটি কত অবধি গেছিলো, 26,300 অবধি লেভেল, 311 অবধি লেভেলে গেছিলো। তারপরে আমরা এখান থেকে ছোটো 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 দুটো রেড ক্যান্ডেল দেখতে পেলাম। কিন্তু তার আগে আপনি লক্ষ্য করুন, আমরা যখন গত সপ্তাহে ভিডিওতে ডিসকাস করেছিলাম এই সব লেভেলে, তখন কি বলেছিলাম যে এই যে ট্রেন্ড লাইনটা আছে, মার্কেট এই ট্রেন্ড লাইনের কাছে এসে একটা বাউন্স ব্যাক দেখাতে পারে। কিন্তু সেই ট্রেন্ড লাইনটাকে একটু ভেঙে মার্কেট আরও একটা দিন ফল করলো। তারপরে দেখুন র্যালি, দেখুন একটা ক্যান্ডেল, দেখুন একদম মারোবুজুর মতো ক্যান্ডেল। আর নিফটিতে বহুদিন আমরা এরকম ক্যান্ডেল দেখিনি, একদম মারোবুজু, যেটা 1.24% পজিটিভ একটা ক্যান্ডেল। তো এই একটা মারোবুজু ক্যান্ডেল, মানে দেখুন এই একটা ক্যান্ডেলই গত 2 থেকে 3 দিনের যে টোটাল রেড ক্যান্ডেল আছে প্রত্যেকটাকে একসাথে গিলে খেয়ে নিল। মানে মারোবুজু ক্যান্ডেল আবার এনগালফিং ক্যান্ডেল আপনি বলতে পারেন, যেটা মার্কেটের জন্য চরম বুলিশ একটা সাইন। এবার আপনাদের প্রথম প্রশ্ন আসবে যে তাহলে তো নিফটি এই লেভেলে ঘোরাফেরা করছে, কি করা যায়? দেখুন আপনি আমার আগের সপ্তাহের ভিডিওটা খুলে একটু দেখবেন আমি কি বলেছি এখানে। আমি এক্স্যাক্টলি আমরা এটাই ডিসকাস করেছিলাম যে এখানে এসে অল টাইম হাইয়ের কাছে যদি মার্কেট একটু কনসলিডেট করে, একটু ঘোরাফেরা করে বা একটু পজিটিভ গ্রিন ক্যান্ডেল বানালো, আবার একটু নিচের দিকে রেড ক্যান্ডেল বানালো, আবার গ্রিন বানালো, এই ধরনের জিনিস যদি চলতে থাকে এই অল টাইম হাইয়ের কাছে এসে, মানে একটু যদি ভোলাটাইল হয়ে যায়, তাহলে সেটা আমাদের ফিউচারের জন্য সবথেকে ভালো। কিন্তু আপনি যদি দেখেন যে মার্কেট এখান থেকেই বেড়ে গেল, যদি এরকম হতো তাহলে কসাস হয়ে যেতাম। তাহলে আমি ভিডিও বানিয়ে অবশ্যই বলতাম আপনাকে যে এই সময় ইনভেস্টমেন্টের জন্য একদম অপটিমাম টাইম নয়। কারণ মার্কেট যখন খুব বড় করে একটা র্যালি দিতে শুরু করে আর যেখানে কোনো রকম কনসলিডেশন নেই, রিজেকশন নেই, কিছুই নেই, সেখানে পতনের সম্ভাবনা সবথেকে বেশি থাকে। আর যেটা এখন হচ্ছে সেটা মার্কেটের জন্য খুবই ভালো, মানে এটা চরম বুলিশ সাইনের সিগন্যাল আমাদের দেয়। মানে এরপরে মার্কেট যখন এখান থেকে আবার নতুন র্যালি দিতে শুরু করবে, তখন দেখবেন এরকম হায়ার হাই প্যাটার্ন বানাতে বানাতে যদি ওঠে, তাহলে মার্কেটের জন্য সেটা হচ্ছে বেস্ট সাইন এবং আমাদের পোর্টফোলিওর জন্য সেটা হচ্ছে সবথেকে ভালো। কারণ কোন টাইমে মার্কেট পড়ে দেবে কেউ তো জানে না, কিন্তু বুল র্যালি যখন হবে তখন এরকম করে যদি হয় তাহলে সেটা সাস্টেনেবল র্যালি কিন্তু হবে, যেটা আমরা এর আগেও হিস্টোরিক্যালি দেখেছি। এবং আমরা মার্কেটে এত বুলিশ কেন? কারণ দেখুন আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি ডাউ জোন্সে যদি চার্ট দেখেন, দেখুন ডাউ জোন্স তার অল টাইম হাইকে হিট করে অলরেডি অনেক দিন আগে বেড়ে গেছিলো। তারপর দেখুন অল টাইম হাইকে বেড়ে গিয়ে আবার একটু পড়লো, আবার একটু বাড়লো, আবার পড়লো, আবার একটু বাড়লো, মানে হাই হাই প্যাটার্ন করছিল। কিন্তু লাস্ট দিনে দেখুন এই যে হাইটা সেখানে এখানে ব্রেক করে দিয়েছে। ব্রেক করার পরেও কিন্তু দেখুন কীরকম একটা ভি প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করছে নিচের দিকে এবং এর উপরে গিয়ে ক্লোজিংও দিচ্ছে। তো ডাউ জোন্স যদি পজিটিভ থাকে তাও আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো, যদি পজিটিভ নাও থাকে, যদি কনসলিডেট করে ধরুন এখানেই ঘুরতে থাকলো, তাও কোনো চিন্তা নেই, ইন্ডিয়ান মার্কেটের জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই ভালো। কারণ আমরা গত ভিডিওতে ডিসকাস করেছিলাম যে এই মুহূর্তে প্রত্যেকটা কোম্পানি খুব ভালো রেজাল্টও পাবলিশ করছে এবং লাস্ট দুটো কোয়ার্টারের তুলনায় এই কোয়ার্টারে আমরা দারুণ পরিমাণে একটা রেজাল্টের গ্রোথ দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানির। আর মার্কেটকে ফুয়েল দেয় কিন্তু আর্নিংস, তার জন্য মার্কেটের মধ্যে আমরা র্যালি দেখতে পাচ্ছি। তো আশা করছি আমার ভিউ বোঝাতে পারলাম। আমরা এই সপ্তাহে আগামী দিনের জন্য মার্কেটের মধ্যে বুলিশ রয়েছি, যদিও আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেট এখান থেকে একটু কনসলিডেট করবে, তারপর বাড়বে কিংবা ডাইরেক্টলি বাড়তে পারে। তো দুটো ক্ষেত্রে আমরা কিন্তু পজিটিভ ভিউই রাখবো এখানে মার্কেটে। তো এবার আমরা ভিডিও সেকেন্ড সেগমেন্টে দেখবো যে কোন কোন সেক্টরে এখন ভালো অপরচুনিটি পাওয়া যাচ্ছে এবং কোন কোন স্টকে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, কারণ সেক্টর স্পেসিফিক স্টকই তো চাই আমাদের। দেখুন আমাদের ফার্স্ট সেক্টর যেটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে নিফটি অটো। দেখুন অটো নিয়ে আমরা এর আগেও ডিসকাস করেছি। আমরা কি বলেছিলাম যে এর উপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয়, মানে যে অল টাইম হাই আছে তার উপরে যদি গ্রিন ক্যান্ডেল দেয়, মানে একটা জিনিস লক্ষ্য করুন, অটো বারবার এসে এখানে রিজেকশন পাচ্ছিল, বারবার রিজেকশন পাচ্ছিল, কিছুটা কনসলিডেট করলো। ঠিক এখন নিফটির মতো যখন কিছুটা কনসলিডেট করছে, তারপরে দেখুন এখানে একটা পজিটিভ গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু জুম করেও দেখি তাহলে দেখুন এখানে একটা
গ্রিন ক্যান্ডেল আপনি দেখতে পেয়ে যাবেন। তো এটা আমাদের জন্য খুব ভালো। তো নিফটি অটোর দিকে বিশেষ নজর রাখুন। এবার আপনি বলবেন যে আপনি তো শুধু সেক্টর দেখেন, যে স্টক কী করে খুঁজবো। তো দেখুন সুইং ট্রেডিংয়ের জন্য স্টকস বাছাই করুন। এই ভিডিওটা আপনি অবশ্যই দেখুন। আপনি আজকের ভিডিও কমপ্লিট করে নিন। এই ভিডিওটা দেখার পর আপনি 5 মিনিটে স্টকস বাছাই করতে পেরে যাবেন। শুধুমাত্র রেগুলেটরি গাইডলাইনের জন্য আমি আমার সাথে স্টক নিয়ে ডিসকাস করতে পারছি না, কিন্তু আপনি ভিডিওটা দেখুন, আপনি 5 মিনিটে স্টক খুঁজে পেয়ে যাবেন। আমারও প্রয়োজন হবে না আপনাকে। তো আমি আপনাকে সেক্টর বলে দিচ্ছি, ভিডিও দেখে নিন তারপরে, আর স্টক নিজে নিজে খুঁজে বার করুন। আর ভিডিওর কমেন্টে এসে জানাবেন যে কোন কোন স্টকে এখন অপরচুনিটি পাওয়া যাচ্ছে। আমি অপেক্ষায় থাকবো আপনার কমেন্ট। তো চলুন নেক্সট যে সেক্টর আমরা আলোচনা করবো সেটা হচ্ছে নিফটি সার্ভিসেস সেক্টর। দেখুন সার্ভিসেস সেক্টর তার অল টাইম হাইকে ব্রেক করে দিয়ে উপরে চলে গেছিল, তারপর একটা গ্রিন ক্যান্ডেলের পরে একটু কিছুটা রিট্রেসমেন্ট দেখতে পাই, তারপর আবার একটা পরের দিন দেখুন মারুবুজের মতো ক্যান্ডেল, মানে এনগালফিংয়ের মতো ক্যান্ডেল। তো এটাও খুব পজিটিভ সাইন নিফটি সার্ভিস সেক্টর, নজরে রাখবেন। নেক্সট হচ্ছে কি নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আর ফাইন্যান্সিয়াল সার্ভিস লাস্ট প্রায় 3-4 সপ্তাহ ধরে আমরা আলোচনা করে আসছি, এবং লাস্ট প্রায় আমরা 2 মাস ধরে যখন বলছি যে নিফটিতে র্যালি দিচ্ছে তখন অনেকে ট্রোল করেছিলেন। তো আজকে দেখুন নিফটি এখন অল টাইম হাই রয়েছে। তো কি বলবেন এখন যারা ট্রোল করছিলেন? আমি তাদের অপেক্ষায় থাকবো, কমেন্ট করে জানান যারা এর আগে ট্রোল করেছিলেন যে নিফটি আর বাড়বে না। তো দেখুন এখন অল টাইম হাই আছে, বিভিন্ন সেক্টর এখন অল টাইম হাই আছে। তো আপনি যদি সঠিকভাবে অ্যানালাইজ করেন তাহলে আপনিও এই জিনিসটা বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে কোথায় কোথায় অপরচুনিটি রয়েছে। তো আমাদের নেক্সট যে সেক্টর রয়েছে সেটা হচ্ছে নিফটি ব্যাংক। দেখুন এখানে কি সুন্দর হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করছে। দেখুন আবার একটু নামছে, তারপরে আবার বাড়ছে। দেখুন লাস্ট দিনে, মানে লাস্ট যে বুধবার দিন মার্কেট দেখুন এই যে টপ হাই ছিল, মানে লাস্ট সুইংকেও ক্রস করে কিন্তু উপরে গেছে। তো বিশেষ নজরে রাখুন ব্যাংক, ফাইন্যান্সিয়াল সার্ভিস এগুলোকে। তারপর হচ্ছে পিএসইউ দেখুন খুব সুন্দরভাবে র্যালি দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এর যে অল টাইম হাই রয়েছে পিএসইউ, মানে 8600 লেভেল, এর উপরে গেলে আরও বুলিশ হয়ে যাবে। এখনও পর্যন্ত আমরা একটু হায়ার হাই প্যাটার্ন লক্ষ্য করছি, তার জন্য আমরা এখানে বুলিশ সাইন দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে কি নিফটি প্রাইভেট ব্যাংক। সমস্ত ব্যাঙ্কিং সেক্টরে দেখুন র্যালি একদম টপ লেভেলে চলেছে। তো এটাও খুব ভালো আমরা পজিশন দেখতে পাচ্ছি, এখান থেকে স্টকস খোঁজা যাবে। নেক্সট হচ্ছে কি নিফটি ইনফ্রাস্ট্রাকচার দেখুন তার অল টাইম হাইয়ের মধ্যে, এটা আমি অল টাইম হাই দাগ দিয়ে রেখেছি। তো অল টাইম হাই দেখুন রিজেকশন পেয়েছে। এবার ইনফ্রাস্ট্রাকচারে একটু নজর দেওয়ার বিষয়, ইনফ্রাস্ট্রাকচার অল টাইম হাই যেহেতু রিজেকশন পেয়েছে, আমরা আর একটা এখানে বড় গ্রিন ক্যান্ডেলের অপেক্ষা করব। যেই গ্রিন ক্যান্ডেল দিয়ে দিল আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে স্টাডি করতে পারি। আর নেক্সট হচ্ছে কি দেখুন আমরা নিফটি কমোডিটি ইন্ডেক্স। দেখুন কমোডিটি আমরা এর আগে অনেকদিন ডিসকাস করিনি, তো কমোডিটিও এখন খুব ভালো পজিশনে রয়েছে, একটা সাপোর্ট লেভেলে রয়েছে, এবং কমোডিটি একটা বাড়ার পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। তাই কমোডিটি ইন্ডেক্স দেখুন, কমোডিটি ইন্ডেক্স একটা ভালো প্যাটার্নও লক্ষ্য করতে পারবেন আপনি। এখানে দেখুন একটা লং টাইমের কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, দেখুন কাপ অ্যান্ড হ্যান্ডেলের প্যাটার্নের ব্রেকআউট দিয়ে সেটা আবার রিট্রেসমেন্টের জন্য আসছে। এরপরে আবার এই লেভেলে ব্রেকআউট আমরা এক্সপেক্ট করতে পারি, এবং এখান থেকে একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো কমোডিটি যারা ট্রেডিং করেন তাদের জন্য একটা অপটিমাম অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু সাপোর্ট লেভেলের কাছে রয়েছে। নেক্সট হচ্ছে কি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর। দেখুন অয়েল অ্যান্ড গ্যাস, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন লাস্ট যে এই সুইংয়ের উপর একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়ে দিন, তাহলে অয়েল অ্যান্ড গ্যাসও কিন্তু একদম বুলিশ হয়ে যাবে। তারপর থেকে ভাবনা চিন্তার কোনো বিষয় থাকবেই না। নেক্সট হচ্ছে কি ফার্মাসিউটিক্যাল সেক্টর। দেখুন নিফটি ফার্মাও দেখুন যে তার যে লাস্ট এই সুইংকে ক্রস করে উপরে অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো একদম আমরা এখানে নজর রাখতে পারি, অলরেডি এরা ব্রেকআউট করে ফেলেছে। নেক্সট হচ্ছে কি নিফটি হেলথ কেয়ারে দেখুন আমরা এই লেভেলের উপরে, এর যে অল টাইম হাই এই লেভেলের উপর একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং চাই আমরা, যেটা আমরা গত সপ্তাহে ডিসকাস করেছিলাম। তো এখন অব্দি ক্লোজিং আসেনি, তো নজরে আমরা রাখবো। আর আমরা লাস্ট মাস থেকেই প্রায় নিফটি আইটি নিয়ে কথা বলেছিলাম। দেখুন নিফটি আইটি যদি লক্ষ্য করেন, নিফটি আইটি দেখুন কতটা বেড়ে গেছে, এবং তারও যে লাস্ট সেই লাস্ট সুইংকে ক্রস করে এই জায়গাটায় উপর দিকে ট্রেড করছে। খুবই ভালো সাইন। নিফটি আইটির বেশ কিছু স্টকস রয়েছে, আমি নাম বলছি না, বেশ কিছু স্টকস রয়েছে। দেখুন আইটি এত নিচে পড়ে আছে, আইটি তার অল টাইম হাই থেকে এখনও পর্যন্ত কত নিচে পড়ে আছে দেখুন। আমরা যদি চেক করি তাহলে আইটি তার অল টাইম হাই থেকে মোটামুটি প্রায় 18% নিচে পড়ে আছে। কিন্তু দেখবেন বেশ কিছু আইটি স্টক রয়েছে যেগুলো তার অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। সেই সব স্টকের দিকে নজরে রাখুন, যারা মার্কেটকে আউট পারফর্ম করছে, তারাই আপনাকে এনে দেবে সব থেকে বেশি প্রফিটেবিলিটি। তাই অবশ্যই নজরে রাখুন। এবার আমরা দেখে নেবো নিফটি ম্যাক্রো ক্যাপ। দেখুন ম্যাক্রো ক্যাপ তার একদম সাপোর্ট লেভেলে রয়েছে, মানে ম্যাক্রো ক্যাপের ইন্ডেক্স এটা। তো ম্যাক্রো ক্যাপের বিভিন্ন স্টকস এখন তার সাপোর্ট লেভেলে রয়েছে। তো এটাও একটা ভালো অপটিমাম অপরচুনিটি। সাপোর্ট লেভেলের কাছে আপনি এই স্টকসগুলো নিয়ে একটু ভাবতে পারেন। দেখুন আমি একদমই ইনভেস্টমেন্টের সাজেশন একদমই দিচ্ছি না, আপনি আপনার ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন বা ডিসিশন নেবেন। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই তৈরি হচ্ছে। আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা এখন অব্দি স্টক মার্কেটে নতুন রয়েছেন, নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে চান, নতুনভাবে ট্রেডিং করতে চান, বা শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের মধ্যে এসআইপি করতে চান, আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আপনি এখনই যান এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন। আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করতে আপনার একটু টাকা লাগে না, কিন্তু আপনি যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, আপনি আমাদের বুল অফ বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে মেল করবেন, আমরা আপনার প্রবলেম একদম প্রায়োরিটি বেসিসে সলভ করিয়ে দেবো। দেখুন অ্যাঞ্জেল ওয়ান আমি নিজে ইউজ করি, তাই আমি আপনাদেরকেও রেকমেন্ড করি। তাই একদমই দেরি করবেন না, আজই অ্যাকাউন্ট ওপেন করে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। তো আমাদের নেক্সট ইন্ডেক্স হচ্ছে নিফটি স্মল ক্যাপও দেখুন তার প্রাইস সাপোর্ট লেভেলের কাছে রয়েছে। দেখুন এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করেছে, তো এখানে একটা অপটিমাম অপরচুনিটি রয়েছে স্টাডি করার। আর নিফটি মিড ক্যাপও দেখুন, মিড ক্যাপ
তার যেই লাস্ট সুইং এই বিভিন্ন দিন ধরে দেখুন এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা এখানে বারবার রিজেকশন পাচ্ছিল মিড ক্যাপ, বারবার রিজেকশন। তো এই রিজেকশনের উপর একবার ব্রেকআউট দিয়ে কিন্তু আবার ফল করে যায়, কিন্তু এই মুহূর্তে সেই ব্রেকআউটের উপর দেখুন সাস্টেন করছে, খুব সুন্দরভাবে সাস্টেন করছে। তো বিশেষ নজরে এখন নিফটি মিড ক্যাপের দিকে, মিড ক্যাপ খুব ভালোভাবে বাড়ছে, মানে এই সব জায়গাতে ভালো গ্রোথ কিন্তু রয়েছে। তো গ্রোথ ট্র্যাক করার জন্য মিড ক্যাপ ইন্ডেক্সের দিকে অবশ্যই নজরে রাখুন। আর এটা দেখার পরে সুইং ট্রেডিংয়ে স্টকস বাছাই কীভাবে করবেন তার জন্য ভিডিওটা একদম দেখে নিন, আপনি একদম ইজিলি খুঁজে পেয়ে যাবেন যে কোন সেক্টর থেকে কোন স্টকস পাওয়া যাবে। তাই ভিডিওটা চেক আউট করতে একদম ভুলবেন না। আর এবার আমরা এসে গেছি আমাদের ভিডিওর থার্ড ক্যাটাগরি, আর যেটা হলো আপনাদের একদম ফেভারিট ক্যাটাগরি, সেটা হচ্ছে স্টকস নিয়ে আলোচনা। তো আজকের ভিডিওতে আমরা 5টা স্টকস নিয়ে আলোচনা করব। তো চলুন, আজকে আমাদের ফার্স্ট স্টক হলো শক্তি পাম্পস। দেখুন শক্তি পাম্পস যদি আপনি লক্ষ্য করেন তাহলে জানুয়ারি মাস থেকে কন্টিনিউয়াসলি শক্তি পাম্পস ফল করেছিল। তো শক্তি পাম্পস আমাদেরকে একটা টাইম মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে। অনেক মানুষই আছেন যারা এই স্টককে এখন হোল্ড করছেন এবং অনেক বেশি প্রফিটেও বসে আছেন, কিন্তু লাস্ট কয়েক মাস ধরে প্রায় জানুয়ারি মাস থেকে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটা প্রায় 50%-এর কাছে ফল করে গেছে। তাহলে কেন ফল করেছে, এর রিজন কি আছে? তো চলুন এর আমরা ফান্ডামেন্টাল ডিসকাস করবো, টেকনিক্যাল একদম ডিসকাস করবো না, কারণ আমি জানি টেকনিক্যাল আপনারা কম বেশি সবাই জানেন। ফান্ডামেন্টাল ডিসকাস করলে তবে আমরা বুঝবো যে স্টকের মধ্যে লং টার্মে কোনো প্রবলেম রয়েছে কি না। তো চলুন আমরা শক্তি পাম্পসের কোয়ার্টারলি রেজাল্ট চেক করি। দেখুন কোয়ার্টারলি যদি চেক করেন তাহলে লক্ষ্য করবেন যে ডিসেম্বর 2023 থেকে লক্ষ্য করুন, এই টাইমে শক্তি পাম্পস হাইয়েস্ট রিটার্ন দিয়েছে। ডিসেম্বর 2023 থেকে আমি যদি ইয়ার অন ইয়ার গ্রোথ চেক করি কোয়ার্টারলি রেজাল্টের, তা দেখবেন 57%, 233%, 402%, 315% এইরকম লেভেলে গ্রোথ করেছে। মানে এই দেখুন এই 4টে কোয়ার্টার, এই একটা বছর কন্টিনিউয়াসলি গ্রোথ করেছে। আর আপনি যদি শক্তি পাম্পসের চার্টে গিয়ে দেখেন তাহলে দারুণ মাল্টিব্যাগার রিটার্নও দিয়েছে। তারপরে ডিসেম্বর 2024-এর পর থেকে দেখুন এই স্টকটা ফল করতে লেগেছে এবং তার রেজাল্টও দেখুন 30%-এর গ্রোথ, 9%-এর গ্রোথ, 9%, 5%, মানে লাস্ট কোয়ার্টারে তো 5%-এর গ্রোথ করেছে, খুবই খারাপ গ্রোথ। মানে যেখানে 300-400%-এ একটা কোম্পানি গ্রো করছিল সেখানে সেই স্টকটা 30%, 9%, 5%-এ গ্রো করছে। মানে কি লেভেলে গ্রোথ এসছে দেখুন। আর টেক স্টক প্রাইসের মধ্যেও সেরকম ফল দেখতে পারি আমরা। আর আপনি যদি লক্ষ্য করেন যে লাস্ট কয়েকটা কোয়ার্টার ধরে অপারেটিং প্রফিট মার্জিনও দেখুন মাঝে কিছুটা বেড়েছিল, তারপর দেখুন ফল দেখুন, লাস্ট কোয়ার্টারে তো হাইয়েস্ট ফল দেখুন 20%-এ চলে এসছে। অপারেটিং মার্জিন কমে গেছে একদম, মানে যেখানে অপারেটিং মার্জিন দেখুন এখানে 10 থেকে বাড়তে 24 হয়ে গেছিলো, মানে 24% অপারেটিং মার্জিন কামাচ্ছিল, খুব সুন্দরভাবে বেড়েছিল অপারেটিং মার্জিন। সেখান থেকে দেখুন এখানে 23 কমলো, আবার 24 একটু বাড়লো, আবার 25 বাড়লো, আবার 23 কমলো, আবার 20, মানে 3% অপারেটিং মার্জিন কমে গেল, যেটা একটা স্টকের জন্য খুবই বেশি নেগেটিভ সাইন। আর আপনি যদি প্রফিটও দেখেন তাহলে প্রফিটও দেখুন সেপ্টেম্বর 2022 থেকে কীরকমভাবে বেড়েছে, 2 কোটি টাকার প্রফিট থেকে 100 কোটি টাকার প্রফিট চলে আসছে, মানে প্রায় 50 গুণ বেড়ে গেছে। কিন্তু তারপরে দেখুন ডিসেম্বরের পর থেকে 104, 110, 97, 91 স্ট্যাগনেন্ট, মানে এদিকে সেল বাড়ছে না আর এদিকে প্রফিটও স্ট্যাগনেন্ট। তাই মনে করুন তো আমি আপনাকে কী বলেছিলাম যে কোনো কোম্পানিকে বাড়তে গেলে তার সেলসও বাড়তে হবে, প্রফিটও বাড়তে হবে, কোনো একটা জিনিস বাড়তে হবে, দুটোকে স্ট্যাগনেন্ট হলে হবে না, কিংবা একটা স্ট্যাগনেন্ট একটা বাড়তে হতে পারে। কিন্তু এক্ষেত্রে কী দেখতে পাচ্ছি, একটা স্ট্যাগনেন্ট আর একটা ডিগ্রোথ, মানে গ্রোথই নেই। তার জন্য স্টকের মধ্যে এতটা বিটিং আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই কোম্পানির মধ্যে শুধু এই যে গ্রোথেই প্রবলেম তাই নয়, ফান্ডামেন্টাল প্রবলেম তো রয়েছে, তার সাথে সাথে আরও একটা প্রবলেম রয়েছে। এই কোম্পানি হচ্ছে অর্ডার বুক, যেখানে এই কোম্পানি আগে 2000 থেকে 2500 কোটি টাকার অর্ডার বুক প্রত্যেকটা কোয়ার্টারে পেত। তার ম্যানেজমেন্ট পুরো কনফিডেন্টলি বলতো আমরা 40%, 50% গ্রো করবো, 300% গ্রো করবো, 100% গ্রো করবো, এরকম বলতো। হঠাৎ করে তার অর্ডার বুক কমতে লাগলো। আপনি যদি দেখেন যে রিসেন্ট কোয়ার্টারে দেখুন তার কারেন্ট অর্ডার বুক হচ্ছে 1350 কোটি টাকা, Q2-তে তার অর্ডার বুক এসছে। কিন্তু তার হিস্টোরিক্যাল মানে আগের অর্ডার বুক কত ছিল, 2000 থেকে 2500 কোটি টাকা। কিন্তু এইটার জন্য যদি আপনি ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করেন অর্ডার বুক এত কমে গেল কেন, ম্যানেজমেন্ট কি রিপ্লাই দিচ্ছে দেখুন, যে অর্ডার বুক ডিক্লাইন বিকজ উই আর এক্সিকিউটিং ফাস্টার। মানে কি বলতে চাইছে দেখুন, আপনি খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে মানুষটা খুব বেশি কর্মঠ মানে কাজ করে তার কাছে দেখবেন সবসময় কাজ থাকে, মানে তাকে সবাই মিলে সবসময় কাজ দেয়, কেন কি এই কাজটা উদ্ধার করে দেবে। কিন্তু যে ছেলে বেকার ছেলে মানে কাজই করে না, চুপচাপ ঘরে বসে থাকে, তাকে দেখবেন কেউ কাজ দেয় না, মানে ভাববে যে এ তো নিজের কাজই করতে পারছে না, আমার কাজটা উল্টে পাল্টে দেবে, তো তার জন্য তাকে কাজ দেয় না। তাহলে যার অ্যাকচুয়ালি অর্ডার বুক ভালো থাকবে, যে অর্ডার বুককে তাড়াতাড়ি এক্সিকিউট করবে, তার কাছে তো নতুনভাবে আরও বেশি অর্ডার বুক আসা দরকার, আরও বেশি অর্ডার আসা দরকার, কিন্তু তার জায়গায় তো হচ্ছে না। মানে কি তার যে পুরনো অর্ডার ছিল 2000-2500 কোটি টাকার, সেই অর্ডার কন্টিনিউয়াসলি ফল করছে, মানে তারা এক্সিকিউট করতে থাকছে, তো অর্ডার তো তাকে এক্সিকিউট করতে হবে, তো নতুন কোনো অর্ডার আসছে না। আর ম্যানেজমেন্ট এক্সকিউজ দিচ্ছে আপনাকে তাড়াতাড়ি এক্সিকিউট করছে অর্ডার, তার জন্য অর্ডার আমাদের কমে যাচ্ছে। আরে ভাই তুমি যদি তাড়াতাড়ি এক্সিকিউট করো অর্ডার, তাহলে তোমার কাছে তো আরও বেশি অর্ডার আসবে, কারণ তুমি সব থেকে ফাস্টেস্ট কাজ করছো, ইন্ডাস্ট্রির তুলনায় বেটার কাজ করছো, তাহলে তোমার কাছে অর্ডার বেশি আসা দরকার, কমে কেন যাচ্ছে?
এটা কিন্তু সবথেকে বড় একটা রেড ফ্ল্যাগ এই কোম্পানির জন্য। তো আশা করছি আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম। তো এবার আমরা ডিসকাস করবো আমাদের নেক্সট স্টক, যেটা হচ্ছে ডিক্সন টেকনোলজিস। ডিক্সন এটাতেও মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এবং অনেকেরই ফেভারিট এটা স্টক, কারণ এটা খুব ভালো একটা ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে। আপনি যদি লক্ষ্য করেন ডিক্সনের অ্যাকচুয়ালি কাজ কি, ডিক্সন অ্যাকচুয়ালি ইএমএস মানে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসের কাজ করে। এই কোম্পানি কি করে না, সব রকম করে। ক্লোজ সার্কিট টেলিভিশন বানায়, আপনার মোবাইল ফোনের যেগুলো ছোটো 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 কম্পোনেন্ট আছে সেগুলো বানায়। আপনি যদি দেখেন যে এসিবির মধ্যে পিসিবি বানায়। আর তার সাথে জয়েন্ট ভেঞ্চার করেছে ইমাজিং মার্কেটিং প্রাইভেট লিমিটেড ফর ডিজাইনিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওয়্যারলেস অডিও সলিউশন ইন ইন্ডিয়া। তো আলটিমেটলি টেকনিক্যাল ডিপার্টমেন্ট যা রয়েছে সব কিছুর মধ্যে এই কোম্পানিটা রয়েছে। আমি আর ইনডেপথ ডিসকাস করলাম না, আপনারা কম বেশি জানেন এই কোম্পানির বিজনেস মডেল। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন এই কোম্পানিটা ডিসেম্বর কোয়ার্টার থেকে কন্টিনিউয়াসলি ফল করতে শুরু করে দিয়েছে। তাহলে এর পিছনে কারণ কি রয়েছে? মানে এই কোম্পানি এমন নয় যে কন্টিনিউয়াসলি এইভাবে ফল করছে, একবার ফল করেছিল আবার উঠেছে, আবার পড়েছে আবার উঠেছে, দিয়ে ভোলাটাইল হয়ে গেছে। তো কি এটা থেকে রিটার্ন পাবো না, এটাই সবাই মিলে কোয়েশ্চেন করেছেন। তো দেখুন এই কোম্পানি আমরা যদি কোয়ার্টারলি রেজাল্টের দিকে চলে যাই তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখবো যে ডিসেম্বর 2022 থেকে দেখুন 2400 কোটি টাকা থেকে বাড়তে কন্টিনিউয়াসলি 11,000 কোটি টাকা অবধি রেভিনিউ তারা করেছে। মানে দারুণ রেভিনিউ, মানে মাইনাস থেকে রেভিনিউ গ্রোথ দেখুন 133% চলে গেছিলো। দারুণ রেভিনিউ গ্রোথ করেছে 11,000 কোটি টাকায়। তার সেপ্টেম্বর 2024 পরেই দেখুন হঠাৎ করে ডিসেম্বর 2024 কি হলো? 10,454 কোটি টাকা, 10,293 কোটি টাকা। তার মানে কি এই দুটো কোয়ার্টারে সেরকম গ্রোথ করতেই পারলো না। মানে 11,000 থেকে একদম ডাইরেক্টলি ডাউন, 1,000 কোটি টাকার রেভিনিউ ডাউন। এইখানেও একই রেভিনিউ স্ট্যাগনেন্ট, যদিও আবার তারপরে বেড়েছে। আর আপনি দেখবেন যে ঠিক সেপ্টেম্বরের পর থেকে ডিসেম্বর কোয়ার্টার থেকে এই দুটো কোয়ার্টার কন্টিনিউয়াসলি এই স্টকটা ফল করেছে, দারুণ পরিমাণ ফল করেছে। আর তার সাথে কি হয়েছে, জুন কোয়ার্টারে দেখবেন আবার একটু বেড়েছে, দেখবেন স্টকের প্রাইসও একটু বেড়েছে। আবার সেপ্টেম্বর কোয়ার্টারে দেখবেন একটু বেড়েছে। কিন্তু এখানে একটা জিনিসে নজর দিন, আপনি দেখবেন যে লাস্ট দুটো কোয়ার্টারে এই স্টকে যে প্রফিট, সেই প্রফিটটা দেখুন 280 কোটি টাকা থেকে, মানে আলটিমেটলি দেখুন মার্চের কোয়ার্টারে 465 কোটি টাকা প্রফিট করেছিল, দারুণ করেছিল। সেখান থেকে 280 কমে গেল, বিরাটভাবে কমে গেল, স্টকের প্রাইসও ফল করলো। কিন্তু সেপ্টেম্বর কোয়ার্টারে সেই প্রফিটটা দারুণ বাড়লো, 700 কোটি টাকা হয়ে গেল। এবার আপনি বলুন তার মানে তো দারুণ গ্রোথ, স্টক প্রাইস তো বাড়া উচিত, কিন্তু বাড়ছে না কেন? তার পিছনে রিজন হচ্ছে আদার ইনকাম। দেখুন এই যে ইনকামটা এসছে এটা 497 কোটি টাকা পুরো আদার ইনকাম থেকে এসছে। মানে আপনি যদি অ্যাকচুয়ালি অপারেটিং প্রফিট দেখেন তাহলে দেখবেন 482, 561, মানে এমন কিছু বাড়েনি, ওই মোটামুটি 10%, 12% উপরে গ্রোথ করেছে। কিন্তু দেখুন এই আদার ইনকামের মধ্যে 497 কোটি, প্রায় 500 কোটি টাকা মতন আদার ইনকাম করেছে। এই আদার ইনকাম কিন্তু তাদের মেন ইনকামের পার্ট নয়, তার জন্য এই স্টকের মধ্যে ভোলাটিলিটি চলে আসছে। মানে লক্ষ্য করেন এখান থেকে 2,000 থেকে বাড়তে একদম 11,000, মানে প্রায় 5x-এরও বেশি, মানে 5.5x-এর কাছাকাছি গ্রোথ করেছে। তারপরে দেখুন গ্রোথ ডাউন, স্ট্যাগনেন্ট, এইটুকু জায়গাতে বিশেষ গ্রোথ নেই এই দুটো কোয়ার্টারে। তারপরে দেখুন আবার একটু বেড়েছে, গ্রোথ জার্নি আবার শুরু করেছে। কিন্তু তাও স্টক প্রাইসের মধ্যে বিশেষ ইম্প্যাক্ট পড়ছে না কেন? দেখুন এটার পিছনে আরও একটা রিজন রয়েছে, সেটা হচ্ছে কি গভর্নমেন্টের PLI স্কিম এক্সপোজার। এখন দেখুন এই যে কোম্পানি, সেটা হচ্ছে PLI বেনিফিট পেত 4 থেকে 5% তার রেভিনিউ। মানে আপনি জানেন যে PLI গভর্নমেন্ট দেয়, সেখানে তার রেভিনিউয়ের উপর তাদেরকে ইনসেন্টিভাইজ করা হয়, যেটা তার প্রফিটের উপরও একটা ইম্প্যাক্ট ফেলে। মানে সে গভর্নমেন্টের কাছ থেকে টাকা পায় নতুন করে বিজনেসে ইনভেস্ট করার। কিন্তু কি এই কোম্পানিটা নতুনভাবে এই যে PLI স্কিম রয়েছে এর মধ্যে আর সেরকম টাকা পাবে না বলে এক্সপেক্ট করছে 2026 থেকে। মানে যে থ্রেশহোল্ড রয়েছে সেই থ্রেশহোল্ড তারা পড়ছে না, কারণ একটা টাইম ভালো গ্রোথ করেছিল, এখন আর সেইভাবে গ্রোথ করতে পারছে না। তাই কি এখানে রিস্ক কি রয়েছে যে PLI ডিসকন্টিনিউড অর রিডিউস ডিক্সনস এবিটটা মার্জিন কুড ফল 100 to 150 BPS, মানে প্রায় 10 থেকে 15 পয়েন্টে এর রেভিনিউ ফল করে যাবে। তাই মার্কেট ইন্টারপ্রিটেশন কী করছে, যে মার্কেট বলছে PLI এন্ডস ডিক্সন 3.8% এবিটটা মার্জিন কুড ফল 2.3 to 2.8%, ক্রাসিং অল দ্য প্রফিটস। মানে কি অলরেডি ডিক্সন টেকনোলজি আপনি যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখেন যে খুবই কম অপারেটিং প্রফিট মার্জিন, 4% রয়েছে। মানে এটাও যদি কমে যায়, এর উপরও যদি ইম্প্যাক্ট হয় তাহলে কিন্তু খুব নেগেটিভলি ইম্প্যাক্ট হবে। তার জন্য মার্কেট একটু ভয় পাচ্ছে এক কথায়, ওই জন্য একটু ভোলাটাইল হয়ে গেছে। দেখুন বাকি কোম্পানির মতো পড়েনি, কিন্তু ফান্ডামেন্টালি এখনও স্ট্রং রয়েছে। এখনও দেখুন 116%, 120%, 95% গ্রো করছে। কিন্তু লাস্ট কোয়ার্টারে দেখুন তার গ্রোথ দেখুন 28%, মানে এমন কিছু গ্রোথ করতে পারেনি। মানে সেপ্টেম্বর থেকে এখানে যেটা সেপ্টেম্বর 2024 গ্রো করেছিল তার থেকে 2025 মাত্র 30% ধারে কাছে গ্রোথ করেছে। মানে যে কোম্পানি 100-150% গ্রো করেছে সেই কোম্পানি হঠাৎ করে 30% গ্রো করলে মার্কেট থেকে ভ্যালুয়েশন দেবে কি? একদমই দেবে না, পি ডাউন করবে তার। আর এটাই হচ্ছে এই কোম্পানির একটা প্রবলেম। আর কন্টিনিউয়াসলি শেয়ার প্রাইস ফল হওয়ার পিছনে আরও একটা রিজন কি, যে Q2 FY26 এর প্রফিট মার্জিন 4.8% ডাউন ফ্রম দ্য প্রিয়ার ইয়ার ডেসপাইট অফ দ্য গ্রোথ। মানে গ্রোথ থাকা সত্ত্বেও প্রফিট করতে পারছে না। রুট কজ কি, যে লো মার্জিন মোবাইল ফোনস বিজনেস নাও অ্যাকাউন্টস ফর 81% অফ দ্য রেভিনিউ। মানে কি, যে কি এখানে দেখুন আরও ইন ডিটেল ডিসকাস আছে যে মোবাইল ফোনের যে বিজনেস ছিল তাদের, সেটা 1 থেকে 2% মার্জিন তার কমোডিটি বিজনেসের মধ্যে আসতো। মানে 1 থেকে 2% তার কমোডিটি বিজনেসের মার্জিন সেটা মোবাইল ফোন থেকে আসতো।
আর হোম অ্যাপ্লায়েন্সের উপর 8 থেকে 11% মার্জিন আসতো, আর আপনার কনজিউমার ইলেকট্রনিক্সের উপর 10 থেকে 12% মার্জিন আসতো। আর বিজনেস মিক্স কী ছিল যে 81% রেভিনিউ মিক্স অফ দ্য লো মার্জিন মোবাইল ভার্সেস 19% অফ দ্য হায়ার মার্জিন প্রোডাক্টস। মানে কি এখন যে লো মার্জিনের যে প্রোডাক্ট, মানে এক কথায় বুঝতে গেলে যেই প্রোডাক্টগুলোতে তাদের ইনকাম কম সেই প্রোডাক্টগুলোই তাদের সবথেকে বেশি রেভিনিউতে কন্ট্রিবিউট করছে। মানে আপনি যদি 100 টাকা আর্নিংস করেন তার মধ্যে ধরুন আপনি 10টা মাল বিক্রি করেন, প্রত্যেকটা মালে আলাদা আলাদা আপনার প্রফিট হয়, কোনো মালে বেশি প্রফিট হয়, কোনো মালে কম প্রফিট হয়। তো কম প্রফিটে যে প্রোডাক্ট আপনি সেল করছেন সেটারই পার্সেন্টেজ বেড়ে গেছে, মানে সেটাই আপনি বেশি করছেন এখন। তো প্রফিট তো অলরেডি কম, ওইসব প্রোডাক্টের উপর আপনার খাটনি বেশি কিন্তু মার্জিন কম। ঠিক তাইও হচ্ছে ডিকসনের ক্ষেত্রেও। ডিকসনের মধ্যে যেটাতে লোয়ার মার্জিন রয়েছে সেটাই তার টোটাল প্রফিট শেয়ারিংয়ের মধ্যে লোয়ার মার্জিনের প্রোডাক্ট বেশি রয়েছে। আর আপনি যদি দেখেন যে কনজিউমার ইলেকট্রনিক্সের মধ্যেও তার মার্জিন ফল হয়েছে, ফেল ফ্রম 17 to 19% রেভিনিউ টু জাস্ট 6%। মানে কি যে কনজিউমার ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে সেটাতে তার মার্জিন কমে 6% হয়ে গেছে। আর তার সাথে সাথে স্টিল উইক অফ দ্য ডিমান্ড ডিলেস ফর দ্য জিএসটি কাট। তো জিএসটি কাট হওয়ার পর সবাই এক্সপেক্ট করেছিল যে এইসব ধরনের প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তা হয়নি। এখানেও সেরকম মানে নেগলিজেবল গ্রোথ দেখা গেছে, ইভেন নেগেটিভ গ্রোথ কিন্তু দেখতে পাওয়া গেছে। তো আলটিমেটলি গ্রোথ ফ্যাক্টর রয়েছে, মানে ফান্ডামেন্টালি যে বিষাদ প্রবলেম তা নয়, কিন্তু গ্রোথ ফ্যাক্টরের প্রবলেম রয়েছে এই কোম্পানির মধ্যে। এখন গ্রোথ হচ্ছে না, মার্জিন এক্সপ্যানশন করতে পারছে না, এমন একটা প্রোডাক্ট থেকে মার্জিন পাচ্ছে যেই প্রোডাক্টের মধ্যে মার্জিন অলরেডি লোয়ার রয়েছে, সেটা তার টোটাল প্রফিটেবিলিটির মধ্যে ইম্প্যাক্ট ফেলছে। তো এই ধরনের প্রবলেমগুলো এখন ডিকসনের মধ্যে চলছে, যে কারণে ডিকসন এখন আর রিটার্ন দিচ্ছে না। আশা করছি আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম। তো নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা আশা করছি কোনো না কোনো সময় কারোর না কারোর পোর্টফোলিওতে অবশ্যই ছিল, কেউ না কেউ এই স্টককে অবশ্যই হোল্ড করেছেন, গ্যারেন্টি দিতে পারি আমি এটা নিয়ে। সেটা হচ্ছে ভোডাফোন আইডিয়া। ভোডাফোন আইডিয়া এমন কেউ নেই যে তার জীবনে একবার না একবার কেনেনি। ভোডাফোন আইডিয়া এখন প্রায় 10 টাকাতে ট্রেড করছে। এই কোম্পানিটা প্রায় 2015 দিকে 118-19 টাকায় ট্রেড করতো, মানে সেখান থেকে প্রায় 98% অবধি এই স্টকটা ক্র্যাশ করেছিল, মানে এত বাজে অবস্থা, মানে আনলিস্টেড হয়ে যাওয়ার মতো পসিবিলিটি চলে এসেছিলো। কিন্তু তারপরে এই স্টকটা আবার শেয়ার প্রাইস একটু বাড়তে বাড়তে এখন ওই 10 টাকা ধারে কাছে ট্রেড করছে, এবং রিসেন্টলি এই স্টকটা প্রায় 60% ধারে কাছে গ্রোথ দেখিয়েছে। তাই সবারও এই ভোডাফোন আইডিয়ার উপর কৌতূহল আবারও জেগে উঠেছে। দেখুন ভোডাফোন আইডিয়া অ্যাকচুয়ালি শেয়ার প্রাইস ফল হওয়ার কারণ কি? এরকম বিভিন্ন টেলিকম ইন্ডাস্ট্রি শেয়ার প্রাইস একটা টাইম ফল হয়েছিল, তার পিছনে একটাই কারণ ছিল এজিআর ডিউস। এজিআর ডিউস গভর্নমেন্টকে ক্লিয়ার করার জন্য কন্টিনিউ কোর্টের উপর কেস চলছিল। তো কোর্টে কেস এই দীর্ঘদিন টানাপোড়ন চলতে চলতে একটা টাইম ফাইনালাইজ হয় যে এজিআর ডিউস গভর্নমেন্ট কিছুটা হলে মাফ করবে। এবার কি ডিসিশন নিয়েছে যে গভর্নমেন্ট বলছে যে স্ল্যাশ করে দেবে এজিআর ডিউস ফর ভোডাফোন আইডিয়া, এয়ারটেল এই ধরনের কোম্পানির এজিআর ডিউস সম্পূর্ণ স্ল্যাশ করে দেবে। জিওর এখানে নাম নেই, কারণ জিও অলরেডি তখন ছিল না, তাই তার কোনো এজিআর ডিউস নেই। এবার কেন ভোডাফোন আইডিয়া শেয়ার এত স্পিডে উপরে উঠছে? কারণ ভোডাফোন আইডিয়ার এজিআর ডিউস উইথ লাইকলি রিডিউস টু 28,000 crore ফ্রম 83,000 crore। মানে কি 83,400 কোটি টাকা যে এজিআর ডিউস ছিল সেটা কমে হয়ে যাবে 28,000 কোটি টাকা। তাই সবাই ভাবছে যে যদি এজিআর ডিউস কমে যাবে তাই কোম্পানি হয়তো প্রফিটেবল হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কোম্পানির মধ্যে ফান্ডামেন্টাল গ্রোথ চলে আসবে। কিন্তু একই দিকে দেখুন শুধু কিন্তু ভোডাফোন আইডিয়ারে কমছে না, আপনার তো এয়ারটেলেরও কমছে এজিআর। এয়ারটেলে 42,000 কোটি টাকা ছিল, সেখান থেকে 10,000 কোটি টাকায় চলে আসছে, তাহলে তো এয়ারটেলেরও ফায়দার মধ্যে হচ্ছে। এবার লোকেরা বলছে যে নাকি ভোডাফোন আইডিয়া কম দামের স্টক, পেনি স্টক, তাই এখান থেকে বেটার রিটার্ন হয়তো পাবো। কিন্তু বেটার রিটার্ন পেনি স্টক হলেই পাওয়া যায় না, বেটার রিটার্ন তখনই পাওয়া যায় যখন সে ফান্ডামেন্টালি স্ট্রং হয়। এবার চলুন তো আমরা ভোডাফোনের আইডিয়ার ফান্ডামেন্টাল একবার দেখি। আমরা যদি কোয়ার্টারলি রেজাল্ট চেক করি তা দেখবো যে সেপ্টেম্বর 2022 থেকে আমাদের কাছে রেজাল্ট আছে। দেখুন 12% গ্রোথ লেভেলটা দেখুন, 12, 9, 2, 2, 0.96, প্রায় 0%-এর কাছে। এখানেও 0, এখানে -2, আবার এলো 2024-এ 2%, আবার 4%, আবার 3%, 4%, 2%, মানে গ্রোথই নেই, কিছুই নেই এই কোম্পানির মধ্যে। আর আপনি যদি দেখেন যে 2022 থেকে প্রফিট দেখুন 7,000 কোটি টাকা লস, প্রফিট নেই, লস। আবার 7,900 কোটি থেকে, আবার 6,400, আবার 7,800, 8,000 কোটি টাকার লস। মানে এজিআর ডিউস তো দিতেই পারছে না, বরং ইন্টারেস্টটা দেখুন কত করে দিতে হচ্ছে, 6,000 কোটি টাকার ইন্টারেস্ট, 6,300 কোটি টাকার ইন্টারেস্ট, 5,000 কোটি টাকার ইন্টারেস্ট। মানে এই যে লসগুলো দেখতে পাচ্ছেন না, এমন নয় যে এর মধ্যে প্রফিট নেই, কোম্পানি হয়তো প্রফিট করছে তার কোর রেভিনিউয়ে, কিন্তু লস করছে কেন? কারণ তাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। এজিআর যেটা ডিউ রয়েছে তার টাকা মেটাতে মেটাতে কোম্পানির ডামাডোল অবস্থা হয়ে গেছে। তাই কোম্পানি কন্টিনিউয়াসলি নেগেটিভ হচ্ছে। এবং দেখুন লাস্টের দুটো কোয়ার্টার যদি দেখেন, লাস্টের দুটো কোয়ার্টার লক্ষ্য করুন, তার যে নেগেটিভ মানে 7,000 কোটি টাকার নেগেটিভ থেকে একটু কমলো, -6,000, -5,000, মানে আস্তে আস্তে নেগেটিভটা কমছে, তা প্রফিটেবিলিটি আসেনি। এবার আপনার একটা প্রশ্ন আসবে যে প্রফিটেবিলিটি আসেনি, নেগেটিভে চলছে, কোম্পানি খারাপ, সব বুঝলাম, কিন্তু ইন ফিউচারতে কোম্পানি ভালো হতে পারে, গ্রোথ করতে পারে, সাবস্ক্রাইবার বেস তো বাড়তে পারে, হবে কি সেরকম? তো চলুন একবার দেখি। এসব টেলিকম কোম্পানিরা আরও একটা জিনিসের রেভিনিউ কামায়, সেটা হচ্ছে ARPU, মানে অ্যানুয়াল রেভিনিউ পার ইউজার, মানে প্রত্যেকটা ইউজারের কাছ থেকে যত বেশি রেভিনিউ। এবার দেখুন প্রত্যেকটা
প্রত্যেকটা কোম্পানির একটা টার্গেট রয়েছে, সেটা হচ্ছে 300 টাকা। মানে বিভিন্ন কোম্পানি চিৎকার করে বলে যে আমরা 300 টাকা অবধি রেভিনিউ করবো, মানে পার পার্সন 300 টাকা। মানে আপনার খরচ বাড়তে লাগবে ইন ফিউচার, তো আপনার মোবাইলের বিলও বাড়বে। তো যারা এখন অবধি রিচার্জ বাকি আছে করে নিতে পারেন, যাকে এটা মজা করেই বললাম। এর ব্যাপার হচ্ছে আমরা যদি ARPU গ্রোথ দেখি, দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, তো 2024-এর এটা ডেটা, এটা এয়ারটেলের, এটা জিওর, আর এটা ভোডাফোন আইডিয়ার। তাহলে আপনি দেখুন যে এয়ারটেলের যে ARPU দেখুন 2024-এর দিকে 209 টাকা ছিল, আবার 2025-এ Q1-এ দেখুন 211, তারপর 233, 245, 245, 250, 256। মানে এটা হচ্ছে এয়ারটেলের 256 এসছে, মানে 300 টার্গেট রয়েছে। মানে Q2-তে লেটেস্ট মানে 256 তারা ARPU করে ফেলেছে, যেটা খুবই ভালো। মানে 209 থেকে 256 করে ফেলেছে। কিন্তু আবার এদিকে দেখুন আপনি রিলায়েন্স জিও দেখবেন 181 টাকা ছিল, সেখান থেকে বাড়তে 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 এখন 211। মানে এখন অবধি এয়ারটেলের থেকে পিছিয়ে আছে। এয়ারটেল কিন্তু ARPU-তে নাম্বার 1, মানে খুব বেশি স্ট্রং কোম্পানি বলতে পারেন আপনি এই দিক থেকে। কিন্তু ভোডাফোনের অবস্থা দেখুন 146 থেকে বাড়তে বাড়তে 167। এমন কিছু গ্রোথ কিন্তু ভোডাফোন করতে পারেনি। আর আপনি যদি সাবস্ক্রাইবার বেসে চেক করেন, তর্কের খাতিরে আপনি বলবেন যে না সাবস্ক্রাইবার বেস তো বাড়বে পরে, তাহলে ARPU হয়তো বাড়তে পারে। ঘটনা দেখুন, এটা হচ্ছে ট্রায়ের রিপোর্ট। দেখুন ট্রায়ের রিপোর্ট কি বলছে, যে লাস্ট যেই কোয়ার্টার রয়েছে, মানে যেটা হচ্ছে লাস্টের সেপ্টেম্বর কোয়ার্টারে রিলায়েন্স জিও প্রায় 32 লাখ সাবস্ক্রাইবার অ্যাড করেছে, BSNL প্রায় 5 লাখ সাবস্ক্রাইবার অ্যাড করেছে, ভারতী এয়ারটেলও 4 লাখ সাবস্ক্রাইবার অ্যাড করেছে। রিলায়েন্স ইনফোকম মানে রিলায়েন্স যে কমিউনিকেশন আছে সেটাতে -13 মানে 13টা সাবস্ক্রাইবার লস করেছে, আর MTNL কিছু লস করেছে। ভোডাফোন আইডিয়া দেখুন প্রায় 7 লাখ সাবস্ক্রাইবার লস করেছে। আর আপনি যদি হিস্টোরিক্যাল চার্ট দেখেন, ভোডাফোন আইডিয়া কন্টিনিউয়াসলি লস করছে। BSNL-এর মতো একটা কোম্পানি যার ভালো নেটওয়ার্কই নেই, মানে আমি তো তাই মনে করি, তার সাবস্ক্রাইবার বাড়ছে। কিন্তু ভোডাফোন আইডিয়া দেখুন কন্টিনিউয়াসলি সাবস্ক্রাইবাররা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে এই তো ARPUর উপর অলরেডি এফেক্ট হতেই লেগেছে, সাবস্ক্রাইবারের উপরও লং টার্মে এফেক্ট রয়েছে। আপনি যদি ট্রায়ের রেজাল্টও চেক করেন, ট্রাই এরকম প্রত্যেকটা মাসে রিপোর্ট বার করে, আপনারা চাইলে এই রিপোর্টগুলো দেখতে পারেন। প্রত্যেক মাসেই প্রায় ভোডাফোন আইডিয়ার আপনার সাবস্ক্রাইবার বেস কমছে। এবার ঘটনা হচ্ছে যেখানে ভোডাফোন আইডিয়ার সাবস্ক্রাইবার বেস কমছে, ARPU এর মধ্যে এমন কিছু গ্রোথ নেই। আমরা যেটা ARPU ডেটা চেক করলাম সেখানেও দেখুন এমন কিছু গ্রোথ নেই। কিন্তু সেখানে তার অপোজিটে দেখুন এয়ারটেলের অবস্থা দেখুন, এয়ারটেল কীরকমভাবে বাড়ছে, সাবস্ক্রাইবার বেসও বাড়াচ্ছে, আবার এইদিকে তার ARPU কন্টিনিউয়াসলি গ্রো করছে। তো এই ধরনের কোম্পানিকে বলা হয় স্ট্রং কোম্পানি। আর উইক কোম্পানি কোনটা আশা করছি আপনি বুঝতে পারছেন। তো আমি আশা করছি পুরো ডাউট আপনাদের ভোডাফোন আইডিয়া নিয়ে ক্লিয়ার করতে পারলাম। তোমাদের নেক্সট স্টক হচ্ছে ট্রেন্ট লিমিটেড। এই স্টকটাও প্রায় অক্টোবর মাস থেকে এখনও পর্যন্ত প্রায় 50%-এর কাছে কারেক্ট হয়ে গেছে। কি তার রিজন? তো চলুন আমরা এর ফান্ডামেন্টাল একবার ডিসকাস করি। তো ট্রেন্টের বিজনেস মডেল আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে অ্যাপিয়ারেল, ফুটওয়্যার, অ্যাক্সেসরিজ, টয়েস, গেমস, এগুলো সব ফাস্ট ফ্যাশন মার্কেটের মধ্যে ট্রেন্ড রয়েছে। টাটা সন্সের একটা প্রাইভেট লিমিটেডের আন্ডারে এটা রয়েছে। তো আলটিমেটলি এর যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট চেক করি তাহলে দেখবো যে ট্রেন্ড দেখুন 2022 থেকে গ্রোথ দেখুন 65, 53, 64, 45, 40, 52, 50, 51, 56, মানে 50%-এর নিচে 2022 থেকে শুরু করে 2024-এর জুন কোয়ার্টার অবধি কোনো গ্রোথই নেই। 50%-এর নিচে নেই, সব 50%-এর উপরে। আর আপনি যদি প্রফিটে দেখেন 79 কোটি টাকা থেকে 391 কোটি টাকায়, মানে একটা টাইম 700 কোটি টাকাও চলে গেছিলো। খুব ভালো সিজন ওদের হয়, মার্চ কোয়ার্টারে দেখুন ভালো সিজন করে, এখানে 700 কোটি টাকায় প্রফিট চলে গেছিলো। আবার এখানে ডিসেম্বর কোয়ার্টারে দেখবেন এখানে ভালো প্রফিট করেছিল, কোনো কোনো কোয়ার্টার ভালো করে। তো আলটিমেটলি 80 কোটি টাকা থেকে 390 কোটি টাকায় চলে গেছিলো, দারুণ গ্রোথ। কিন্তু তারপরে দেখুন কী হলো, 39% গ্রো করলো, 34% গ্রো করলো। মানে যে কোম্পানি লাস্ট 2 থেকে 3 বছরে 50%-এর নিচে গ্রোই করেনি, সেই কোম্পানি হঠাৎ করে 39, 34 মানে 30%-এর ঘরে চলে এলো। আর আপনি যদি প্রফিট দেখেন তাহলে প্রফিট ডাউন। তো এখানে 335 প্রফিট করেছে, এখানে যদিও প্রফিট একটু বেড়েছে। তো কি দেখলাম আমরা, স্টক প্রাইসের মধ্যে এরকম ফল দেখতে পেলাম। এবং তারপর থেকে যদি আপনি কন্টিনিউ দেখেন তাহলে এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি গ্রোথ ডাউনই হতে লেগেছে। মানে এইটুকু অবধি 50% অবধি গ্রোথ, আর এইটুকু কন্টিনিউয়াসলি দেখুন 39 থেকে কমতে কমতে 15%-এ গ্রোথ করেছে। মানে টোটাল 65%-এর গ্রোথ যেখানে শুরু করেছিল সেখানে 15%-এ গ্রোথ করছে। আর আপনি যদি দেখেন তার প্রফিটও মোটামুটি স্ট্যাগনেন্ট, 373 কোটি টাকার ধারে কাছেই এখন অবধি আটকে রয়েছে। মানে যেটা ডিসেম্বর 2023-এ 371 কোটি টাকা প্রফিট করে ফেলেছিল, সেটাও এখন দেখুন সেপ্টেম্বর 2025-এ মানে 2 বছর পরে এসেও সে একই প্রফিট করছে। মানে প্রফিটেবিলিটি এমন কিছু বাড়াতে এই কোম্পানি পারছে না। আর আপনি যদি একটা এফআইআই ডাটার দিকে লক্ষ্য করেন তা দেখবেন এফআইআইরা এই জুন 2024 থেকে দেখুন 27% থেকে কন্টিনিউয়াসলি কমাতে 16% করে দিয়েছে, মানে প্রায় 11%-এর ডাউন। কিন্তু ডিআইএরা দেখুন 13% থেকে বাড়িয়ে 19%, মানে মোটামুটি ওই 6% মতো নিয়েছে। তাহলে বাকি 5% কে নিল? বাকি 5% নিয়েছে পাবলিক, যেটা কিন্তু নেগেটিভ। পাবলিকের কাছে এক্সট্রা 5% চলে গেছে, 21% থেকে বাড়তে বাড়তে 26% চলে গেছে। তো এটা একটা নেগেটিভ কসাস পয়েন্ট। এবং তার সাথে তো ট্রেন্ডের আরও একটা নেগেটিভ কিছু অন্য, ট্রেন্ডের যে এজিএম মিটিং ছিল লাস্টে, সেটাতে তারা বলেছে যে তারা ট্রেন্ড গাইড করেছে 20% অফ দ্য নিয়ার টার্ম সেলস গ্রোথ, যেখানে ট্রেন্ড নর্মালি প্রত্যেক কোয়ার্টারে এসে বলতো 35% তো মিনিমাম গ্রোথ করবো, তার বেশি গ্রোথ করতো, 60%, 70% গ্রোথ করতো।
কিন্তু এখন বলছে গ্রোথই করবো 20%, মানে গ্রোথের টার্গেট একদম কমিয়ে দিয়েছে। ম্যানেজমেন্ট এর আগের বারই বলেছিল যে আমাদের নেক্সট কোয়ার্টারের টার্গেট আছে 25%, তো সেখান থেকে ডাইরেক্টলি টার্গেট কাট করে দিয়েছে। আর যখনই টার্গেট কাট করে তখনই স্টক প্রাইসের মধ্যে আমরা ফল দেখতে পারি। এটা প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে হয়, এটা খুবই নর্মাল বিষয়, যেটা ট্রেন্ডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। আর ট্রেন্ডের আরও ফল হওয়ার পিছনে আরও একটা কারণ কি, যে মিউটেড সেম স্টোর লাইক ফর লাইক LFL গ্রোথ, ওয়েবসাইট জুডিও গ্রোথ ইজ ইনক্রিজিংলি ড্রিভেন বাই দ্য নিউ স্টোর্স নট SSG। মানে কি, যে এই যে কোম্পানিটার গ্রোথ রয়েছে, মানে এরা যেগুলো অ্যাপিয়ারেল বিক্রি করে, জামা প্যান্ট বিক্রি করে, এই যে গ্রোথ রয়েছে, এই গ্রোথটা কিন্তু নতুন নতুন স্টোর খোলার জন্য গ্রোথ। মানে নতুন স্টোর খুললো সেখানে একটু রেভিনিউ বাড়লো, নতুন স্টোর খুললো সেখানে একটু রেভিনিউ বাড়লো। কিন্তু যে পুরোনো স্টোর আছে সেখানে রেভিনিউ ইনক্রিজ হচ্ছে না, সেখানে যে রেভিনিউ রয়েছে সেটা স্ট্যাগনেন্ট রয়েছে। আর এই কারণেই আর গ্রোথ নেই, মানে নতুন স্টোরও এরা খুলতে পারছে না, আর রেভিনিউ স্ট্যাগনেন্ট হয়ে গেছে। মানে যে কোটা স্টোর এতদিন খোলা ছিল সেই কোটা স্টোরের উপরেই কাজ চলছে, আর সেই স্টোরের ক্যাপাসিটি আর বাড়ছে না। মানে সেখানে যতটুকু প্রফিট আসে, মানে কোনো স্টোরের আলটিমেট ক্যাপাসিটি হচ্ছে ধরুন প্রত্যেক বছর সে 100 কোটি টাকার রেভিনিউ নিয়ে আসবে, তো সে 100 কোটি টাকায় আসছে, 100 কোটি টাকা 200 তো আনতে পারবে না, তো সেটা হচ্ছে না এখানে। আর সিগনিফিকেন্ট স্লো ডাউন ইন দ্য সেম স্টোর সেলস গ্রোথ রিফ্লেক্টিং আ ওয়াইডার ইন্ডিয়ান কনজামশন স্লাম্প। তো এইটাই হচ্ছে ঘটনা, মানে এই স্টকের ডাউন হওয়ার পিছনে। আর আপনি যদি দেখেন আরও একটা কারণ রয়েছে, যে জুডিও যখন তার বিজনেস শুরু করেছিল তখন এত কম্পিটিশন ছিল না। মানে তখন এই যে সেগমেন্টটা রয়েছিল, যেটা নিক্স সেগমেন্ট ছিল, বিভিন্ন ইয়াং ছেলে মেয়েদেরকে টার্গেট করেছিল, এই ধরনের ইন্ডাস্ট্রির মধ্যে এখন বাকিরাও ঢুকছে। রিলায়েন্স রিটেন চলে আসছে, স্কেলিং দ্য ট্রেন্ডস অ্যান্ড অ্যাজরিটি ইন দ্য সেম টায়ার টু টায়ার 3-তে জুডিওকে ক্যাটার করছে এখানে, মানে জুডিওকে কপি করছে এখানে। আর ABFRL মানে আদিত্য বিড়লা ফ্যাশন, এখানেও তারা কপি করছে। স্টাইল আপ বলে তারা নতুন স্টোর খুলছে, এখানেও তারা কপি করছে। আবার আদার প্লেয়ার কারা রয়েছে, ভিমার্ট, V2 রিটেল, বিশাল, লোকাল ভ্যালু চেন্স, মানে এরা কন্টিনিউয়াসলি জুডিওকে কপি করছে, মানে জুডিওর যে বিজনেস মডেল তাকে কপি করছে। তার জন্য কি হচ্ছে, যে মোর ব্র্যান্ডস আর চেসিং দ্য সেম ওয়ালেট, প্রেসার বাড়ছে, মানে একই ধরনের সেগমেন্টে সবাই চলে যাচ্ছে। মানে এরা যখন এসেছিলো তখন প্রথমে এসেছিলো বিশাল বড় গ্রোথ নিয়ে এসেছিলো, কারণ তখন মার্কেটে কেউ ছিল না। কিন্তু এখন যখন সবাই পিছন পিছন দৌড়াচ্ছে তখন কম্পিটিশন বাড়ছে, আর কম্পিটিশন বাড়ার কারণেই গ্রোথ স্লো ডাউন আমরা দেখতে পারি, আর যে কারণে আমরা স্টকের প্রাইসকেও ফল হতে দেখতে পারি। এবং নেক্সট অ্যান্ড ফাইনাল স্টক সেটা হচ্ছে VBL, মানে বরুণ বেভারেজ। VBLও আমাদেরকে মাল্টিব্যাগার রিটার্ন এনে দিয়েছে। তাহলে আমরা যদি চেক করি, প্রায় জুলাই 2024 থেকে এই কোম্পানিটাও প্রায় 30% এখন অবধি কারেক্ট করে বসে আছে। কী এর কারণ? তো চলুন এর কারণ ডিসকাস করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ভিডিও রেগুলার দেখছেন, আমি দেখতে পাচ্ছি আপনারা লাইকও করছেন, কমেন্টও করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। দেখুন একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনার সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না, কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় নতুন নতুন আরও এরকম ইনফরমেটিভ টপিক নিয়ে ভিডিও বানানোর। তাই একদমই ভিডিওতে যদি আমি একটু হলে ভ্যালু এডিশন করতে পারি তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো VBL এর বিজনেস মডেল আমরা কম বেশি সবাই জানি, তাও একটু ডিসকাস করে নিই। বরুণ বেভারেজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ পেপসিকো সিন্স 1990, মানে পেপসিকোর সাথে পার্টনারশিপ রয়েছে, কাইন্ড অফ ফ্র্যাঞ্চাইজির মতো। এরা পেপসিকোর সমস্ত যে ব্র্যান্ড রয়েছে, মানে পেপসিকোর ফ্র্যাঞ্চাইজের আন্ডারে পেপসি, ট্রপিকানা, স্লাইস, এগুলো এরা সেল করে, ঠিক আছে। তো আলটিমেটলি এরা একটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। আর এদের যেটা কোয়ার্টারলি রেভিনিউ আমরা চেক করি 2022 থেকে দেখুন 32%, 27, 37, মানে 30 ঘরে মোটামুটি চলবে। দেখুন কোনো কোনো কোয়ার্টারে কমেছে, কিন্তু তারপরে দেখুন কন্টিনিউয়াসলি গ্রোথ ছিল জুন 2024 অবধি। কিন্তু তারপরে দেখুন সেপ্টেম্বর 2024 থেকে ফল করতে লাগলো। কিন্তু রেভিনিউ যদি চেক করেন এমন কিছু ফল করেনি, রেভিনিউ এমন কিছু কিন্তু এখানে ফল হয়নি। কিন্তু আপনি যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, এটাতে কিন্তু একটু হলেও হিট নিতে হয়েছে। আর যদি প্রফিট চেক করেন সেটাও আবার 1200 কোটি টাকা থেকে 196 কোটি টাকা হয়ে গেছে, তো প্রফিটের উপর ইম্প্যাক্ট হয়েছে। তো আলটিমেটলি রেভিনিউ এমন কিছু বাড়েনি, স্ট্যাগনেন্ট রয়েছে, কিন্তু প্রফিটের উপর ইম্প্যাক্ট হয়ে গেছে, যে কারণে স্টকের প্রাইস আমরা ফল দেখেছি। তো এটা তো হলো একটা ফান্ডামেন্টাল কারণ। আরও একটা কনসার্ন যদি আমরা চেক করি তাহলে দেখবো যে রাইজিং কম্পিটিশন ইন CSD, মানে CSD মানে কার্বোনেটেড ওয়াটারের কথা বলছে, স্পেশালি ইন ক্যাম্পা কোলাস অ্যাগ্রেশন প্রাইসিং, রিলায়েন্স অ্যান্ড আদার রিজিনাল প্লেয়ার। এটা অ্যাকর্ডিং টু মার্জিন রিস্ক, মানে মার্জিন কমছে। আরও একটা রিজন কি রয়েছে, ইন সাউথ আফ্রিকা VBL's ওন ব্র্যান্ড হ্যাভ লোয়ার রিয়েলাইজেশন অ্যান্ড লোয়ার মার্জিন, মানে সাউথ আফ্রিকাতে VBL এর সেরকম আর মার্জিন পাওয়া যাচ্ছে না, মানে সেরকমভাবে তারা বিজনেস করতে পারছে না। আর আপনি যদি একটা আর্টিকেলও পড়েন তাহলে এখানেও লিখছে যে সার্টেন হেডউইন্ডস কুড ইম্প্যাক্ট ইস গ্রোথ গোয়িং ফরওয়ার্ডস। দিস ইনক্লুডস রাইজিং কম্পিটিশন ফ্রম ক্যাম্পা কোলাস অ্যাগ্রেশন প্রাইসিং স্ট্র্যাটেজি অ্যান্ড পোটেন্সিয়াল ইনক্রিজ GST বেভারেজ অ্যান্ড কারেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য জিওপলিটিক্যাল রিস্ক। তো এটা একটা কারণ রয়েছে। আর তার সাথে আরও একটা ক্রুশিয়াল কারণ কি, in September the GST Council actually hiked the tax on the carbonated beverage from 28% to 40%, মানে 28% যেখানে আগে ট্যাক্স লাগতো এদেরকে সেখানে 40% ট্যাক্স করে দিয়েছে। মানে যেহেতু এরা চিনি মেশায়, তো কার্বোনেটেড ওয়াটারে চিনি যেহেতু থাকে, যে চিনি দেওয়া যেসব প্রোডাক্টগুলো রয়েছে, মানে যেগুলো আমাদের শরীরের পক্ষে হার্মফুল হতে পারে, সেগুলোতে গভর্নমেন্ট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। তো তার মধ্যে কার্বোনেটেড ওয়াটারও পড়ে। তো কার্বোনেটেড ওয়াটারে 28 থেকে 40% ট্যাক্স করেছে, যেটা এই কোম্পানির জন্য চরম পরিমাণ নেগেটিভ একটা বিষয়। কিন্তু যে যাই বলুক, যে এটা সেটা নিয়ে কথা বলুক, সব থেকে বেশি প্রবলেম
প্রবলেমেটিক যে সিচুয়েশন, মানে যেটার কারণে এই স্টকটা অ্যাকচুয়ালি ফল করতে শুরু হয়েছিল, সেটা হচ্ছে ক্যাম্পা কোলার প্রাইসিং অ্যাগ্রেশন। যেখানে পেপসিকোর মতো কোম্পানি 30 টাকা বোতলে পেপসি সেল করছে, সেখানে ক্যাম্পা কোলা সেই সেম কোয়ান্টিটির প্রোডাক্ট 20 রুপিসে সেল করছে। মানে তারা প্রাইসিং ওয়ার করছে। আর আপনি জানেন যে রিলায়েন্স যেখানে এন্টার করে সেখানে মার্কেটকে ডিসরাপ্ট করার জন্য এন্টার করে। তারা কি করে? প্রাইসিং গেম খেলতে লাগে, যে দেখছে ভাই তুই 30 টাকায় বেচছিস, আমি 20 টাকায় বেচবো, তুই জল বেচছিস 20 টাকায়, আমি 10 টাকায় বেচবো। তো এই ধরনের সিচুয়েশন যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি মার্জিনের উপর রিস্ক হবে, কারণ দুই প্লেয়ার যুদ্ধ করবে, তাদেরকেই মার্জিনে হিট নিতে হবে। রিলায়েন্স তো অলরেডি নিচ্ছেই হিট, কিন্তু তারা কি করছে? মার্কেট এক্সপ্যানশন করছে, কিন্তু এরা তো অলরেডি লিডিং প্লেয়ার। এদেরকেও যদি এতটা মার্জিনে হিট নিতে হয় তাহলে অ্যাকচুয়ালি কোম্পানির জন্য এটা প্রফিটেবিলিটির জন্য খুব খারাপ। তো সেই কারণেই এই স্টকটার মধ্যে ফল আমরা দেখতে পাচ্ছি। মেন কারণ যেটা আমি মনে করি, জিএসটি তো অবশ্যই একটা ইম্প্যাক্টফুল, তার সাথে সাথে যেটা মেন কারণ সেটা হচ্ছে ক্যাম্পা কোলার অ্যাগ্রেশন। মানে মার্কেটের মধ্যে সেরকম বড় লিডার কেউ ছিল না, এখন ক্যাম্পা কোলা একটা লিডারের মতো পজিশনে আসতে চলেছে, মানে খুব বড়ভাবে তারা এক্সপ্যানশন করছে, যেটা এসব কোম্পানি বা ইনভেস্টাররা নেগেটিভ চোখে দেখছে। ইন ফিউচার এই ক্যাম্পা কোলা হয়তো আরও বড় হতে পারে এবং এসব কোম্পানিরা হিট নিতে দেখতে পারি। তো আশা করছি ভ্যারুন বেভারেজ নিয়েও আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম। তো এরকম ভিডিও যদি আরও চান তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে লিখুন। আপনাদের যদি কোনো স্টক নিয়ে আপনারা চান যে নেক্সট দিন আমি ডিসকাস করি, কমেন্টের মধ্যে সেটা গিয়ে লিখুন। যেই কমেন্টের মধ্যে সবথেকে বেশি লাইক পড়বে আমি নেক্সট উইকের ভিডিওতে সেই স্টক নিয়ে ডিসকাস করব। তাই এখনই যান, একদম দেরি করবেন না, কমেন্ট করুন। এবং যারা এখনও অবধি অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করেননি, একদম যান, আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। এবং আমি তো সবসময় বলি যে মিনিমাম 500 টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন। আজ থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন, তবে ফিউচারে আপনি হ্যাবিট ক্রিয়েট করতে পারবেন। এবং অ্যাঞ্জেল ওয়ান টিম আমাকে জানিয়েছে যে আপনারা অনেকেই অ্যাকাউন্ট ওপেন করার জন্য শুধুমাত্র ফোন নাম্বার দিচ্ছেন, দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্টার করে রেখে দিচ্ছেন, অ্যাকাউন্ট সাকসেসফুলি আপনি এটা ওপেন করছেন না। দেখুন, অ্যাকাউন্ট যদি আপনারা ওপেন নাই করেন তাহলে ইনভেস্টমেন্ট করবেন কীভাবে? এটা তো তাহলে এই ফেসবুক টুইটার অ্যাকাউন্টের মতোই হয়ে গেল। দেখুন, ইনভেস্টমেন্ট করা কিন্তু খুব সিরিয়াস একটা জিনিস, কারণ এটা আপনার ফিউচারকে প্রোটেক্ট করে। এবং আমি চাই যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষই ফাইন্যান্সিয়ালি ফ্রি হোক। তাই একদম অ্যাকাউন্ট খুলে ফেলে রাখবেন না, ইনভেস্টমেন্ট শুরু করুন। আজ থেকে মিনিমাম কিছু অ্যামাউন্ট দিয়েও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন, তবেই আপনার মধ্যে হ্যাবিট ক্রিয়েট হবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।